নবম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত। আজ আমরা মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি নিয়ে আলোচনা করব। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টির প্রথম পাঠ আজকে আমরা করব। কবিতার সূচনাতেই আমরা কবির সম্বন্ধে অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী তাঁর সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ প্রথমে আমরা কবি পরিচিত হইনি, তারপর আমরা প্রথম পাঠে কবিতার কিছুটা বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমেই এই যে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবি মুকুন্দ চক্রবর্তীর লেখা। মুকুন্দ চক্রবর্তী কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তী হিসেবেও পরিচিত। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, মুকুন্দ চক্রবর্তী আনুমানিক 1547 সালে জন্মগ্রহণ করেন। মুকুন্দ চক্রবর্তী মুকুন্দরাম চক্রবর্তী হিসেবেও পরিচিত। যদিও আমাদের বইয়ে মুকুন্দ চক্রবর্তী রয়েছে, কিন্তু মুকুন্দরাম চক্রবর্তী হিসেবেও তাকে আমরা বলতে পারি। কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম বর্ধমান জেলার দামুন্না গ্রামে। পিতা হৃদয় মিশ্র। ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে উৎখাত হয়ে তিনি আনুমানিক 1557 খ্রিস্টাব্দে মেদিনীপুরের আররা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হন। এই যে ডিহিদার মামুদ শরীফ, ডিহি কথার অর্থ হচ্ছে কতিপয় গ্রাম বা মৌজার সমষ্টি। তা সেই অঞ্চলের যে প্রধান, ধরো এই যে জমিদার শব্দ আমরা পড়েছি, আড়তদার, সেরকম ডিহিদার মামুদ শরীফের অত্যাচারে উৎখাত হয়ে তিনি আনুমানিক 1557 খ্রিস্টাব্দে মেদিনীপুরের আররা গ্রামের জমিদার বাঁকুড়া রায়ের দ্বারস্থ হন। তার পৃষ্ঠপোষকতায় চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে কবি কঙ্কন উপাধি লাভ করেন। তাহলে কে কবি কঙ্কন উপাধি লাভ করেন? আমাদের এই কবিতার যে কবি, সেই মানুষটি অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী কবি কঙ্কন উপাধি লাভ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যে তাঁর রচনাতেই প্রথম আমরা উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর করি। অর্থাৎ বাংলা সাহিত্যের ক্ষেত্রে, অর্থাৎ সাহিত্যের যে অলঙ্কার শাস্ত্র বলতে প্রত্যেকটার একটা যে নিয়ম রয়েছে, রীতি রয়েছে। ধরো একটা কবিতা, কখন সেটা কবিতা হবে, একটা কবিতা কখন সেটা মহাকাব্য বা মহাকবিতা হয়ে উঠবে, এই বিষয়গুলোকে বলা হয় অলঙ্কার শাস্ত্র। তাহলে এই বাংলা সাহিত্যের অলঙ্কার শাস্ত্রে আমরা এই যে বললাম যে মধ্যযুগের বাংলা সাহিত্যে তার রচনাতেই প্রথম উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয়। অর্থাৎ প্রথমে কাব্য কবিতা, আস্তে আস্তে রচনার ধরন পাল্টে উপন্যাস বা গল্প এই বিষয়টা চলে আসে। এবং মুকুন্দ চক্রবর্তী লেখার মধ্যেই কিন্তু আমরা প্রথম কি দেখতে পাই একটা উপন্যাসের লক্ষণ। মুকুন্দ চক্রবর্তী এই যে বলছি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক, প্রধান কবি। মধ্যযুগটা কি জিনিস? এবার আমরা আসছি বাংলা সাহিত্যের যুগ বিভাগে। আমরা বাংলা সাহিত্যের এই যে বললাম মুকুন্দ চক্রবর্তী মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি, বাংলা সাহিত্যকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা মধ্যযুগ, একটা নবযুগ বা আধুনিক যুগ। এই প্রাচীন যুগ হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ।
তাহলে 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দকে আমরা বলবো প্রাচীন যুগ। এর পরবর্তী পর্যায় অর্থাৎ যেটা মধ্যযুগ আমরা বলছি, হ্যাঁ, সেই মধ্যযুগ হচ্ছে 1200 খ্রিস্টাব্দের পর থেকে 1800 খ্রিস্টাব্দ। এর আবার কতগুলো উপবিভাগ আছে, যেরকম প্রাক চৈতন্য পর্ব, ধরো মধ্যযুগের কথা বলছি, প্রাক চৈতন্য পর্ব, চৈতন্য পর্ব, অত বিস্তারিত আমরা যাচ্ছি না, কারণ আমাদের এই নবম শ্রেণীর যে আলোচনা, যুগটা একটুখানি তোমাদের আলোচনা করে দিচ্ছি। তাহলে এই প্রাচীন যুগ হচ্ছে 900 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ। তার পরবর্তী পর্যায় অর্থাৎ 1200 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে মধ্যযুগ, এবং 1200 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ, তারপরে 1500 থেকে 1700, 1700 থেকে 1800, এরকম ভাবে কয়েকটা উপবিভাগে ভাগ করা হয় বাংলা সাহিত্যকে। এবং তার পরবর্তী পর্যায় অর্থাৎ এই 1800 খ্রিস্টাব্দের পর থেকে বর্তমান কাল পর্যন্ত এটাকে আমরা আধুনিক যুগ হিসাবে বর্ণনা করে থাকি। এই ভাগটা এভাবে করা হয়। তাহলে এই মধ্যযুগের অন্যতম প্রধান বা প্রথম সারির লেখক হচ্ছেন এই মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তী, যাকে আমরা কবি কঙ্কন উপাধিতে ভূষিত করতে দেখেছি। অর্থাৎ এই চণ্ডীমঙ্গল কাব্য, যা অভয়মঙ্গল হিসাবেও পরিচিত, সেই অভয়মঙ্গল কাব্য বা চণ্ডীমঙ্গল কাব্যের স্রষ্টা এই মুকুন্দ চক্রবর্তী এই উপাধি লাভ করেছিলেন চণ্ডীমঙ্গল কাব্য রচনা করে। শুধু মধ্যযুগীয় বাংলা সাহিত্যের নয়, সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরামের একটি বিশিষ্ট স্থান নির্দিষ্ট হয়েছে। কেন কথা বললাম? তার প্রতিভার কারণে। শুধুমাত্র মধ্যযুগীয় বাংলা সাহিত্য নয়, কিন্তু সমগ্র বাংলা সাহিত্যের ইতিহাসে, এই যে আমরা বাংলা সাহিত্যের ইতিহাসের একটা যুগ বিভাগ করলাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তাহলে এই সমগ্র যুগ বিভাগের মধ্যে অর্থাৎ সম্পূর্ণ বাংলা সাহিত্যের ইতিহাসে মুকুন্দরামের একটা বিশিষ্ট স্থান নির্দিষ্ট হয়েছে। বৈষ্ণব পদাবলী বা চৈতন্য জীবনী কাব্য বাদ দিলে মধ্যযুগে মৌলিক প্রতিভার গৌরব একমাত্র মুকুন্দরামই দাবি করতে পারেন। তাহলে এই যে বৈষ্ণব পদাবলী, চৈতন্য জীবনী কাব্য, এই ধরনের লেখা বাদ দিলে মধ্যযুগে মৌলিক প্রতিভার গৌরব কিন্তু একমাত্র মুকুন্দরাম, অর্থাৎ এই কবি কঙ্কন মুকুন্দরাম বা মুকুন্দ চক্রবর্তী কিন্তু দাবি করতে পারেন। কোনো কোনো দিক দিয়ে তার সঙ্গে যেন আধুনিক মনের একটা আত্মীয়তার সম্পর্ক দেখা যায়। তাহলে এই যে আধুনিক মন বা মনন তার লেখার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই। তিনি দেবী মাহাত্ম্য বিষয়ক মধ্যযুগীয় মঙ্গল কাব্য রচনা করেছেন। এই যে মধ্যযুগীয় সাহিত্যের মধ্যে আমরা দেখতে পাই মঙ্গল কাব্য, অর্থাৎ দেবীর মাহাত্ম্য কীর্তন করে যে কাব্য রচনা করা হয়, দেবদেবীর মাহাত্ম্য কীর্তন, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, চণ্ডীমঙ্গল। তাহলে এই দেবীর মাহাত্ম্য বিষয়ক মধ্যযুগীয় মঙ্গল কাব্য রচনা করলেও মর্ত মানবের সুখ দুঃখের চিত্র তার কাব্যে যতটা জীবন্ত হয়ে ফুটেছে, মধ্যযুগীয় কবির আর কোনো কাব্যে তা প্রাণরসে ততটা উজ্জ্বল হতে পারেনি। তাহলে কি বোঝা গেল? বিভিন্ন লেখক, বিভিন্ন কবি, বিভিন্ন মানুষ এ সময় ধরো তারা রচনা করছেন, কিন্তু তার মতন শুধুমাত্র যে দেবী মাহাত্ম্য বিষয়ক মধ্যযুগীয় মঙ্গল কাব্য রচনা করেছেন তা নয়, মর্ত মানবের সুখ দুঃখের চিত্র তার কাব্যে যতটা জীবন্ত হয়ে ফুটেছে মধ্যযুগীয় অন্য কবির সাহিত্যে কিন্তু সেটা পাওয়া যায় না। তার মানে শুধুমাত্র যে দেবদেবীর মাহাত্ম্য বিষয়ক রচনা তা নয়, সেখানে এসেছে মর্ত মানবের কথা, তাদের সুখ দুঃখের কথা, তাদের জীবন যন্ত্রণার কথা, তাদের জীবনের কথা, তাদের ওঠা পড়া, তাদের যে জীবনে ওঠা বসা সমস্ত কিছু তার লেখার মধ্যে চলে এসেছে। ওই যে প্রথমেই বললাম যে তার লেখার মধ্যে একটা উপন্যাসের লক্ষণ দৃষ্টিগোচর হয়। তাহলে এই সব কারণেই কিন্তু বলছে তার
লেখার মধ্যে একটা উপন্যাসের লক্ষণ আমরা দেখতে পাই। তার লেখার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? বিভিন্ন বিষয়, এই যে বললাম মানুষের জীবন যন্ত্রণা, মর্ত মানুষের জীবন যন্ত্রণা, শুধুমাত্র দেবদেবী নয়, তাছাড়া কাহিনী গ্রন্থন, চরিত্র বিন্যাস, রচনা রীতি, জীবন সম্বন্ধে প্রসন্ন ভাবগম্ভীর অথচ বাস্তবনিষ্ঠ দৃষ্টিভঙ্গি বিচার করলে আর অন্য কারুর সঙ্গে তাকে সেই সময় তুলনা করা অসম্ভব ব্যাপার হয়ে তিনি অনেকটা এগিয়ে যায় তার লেখার মধ্য দিয়ে। তিনি পুরাতন যুগে জন্মগ্রহণ করলেও ঠিক যেন আমাদের বা আধুনিক কালে এসে পড়েছেন তার লেখার মধ্যে। যদি আমরা তার লেখাটা বিচার বিশ্লেষণ করি, ঠিক মতন করে সমালোচনা করলে কিন্তু এই দিকগুলো দেখতে পাবো। অর্থাৎ তার রচনার মধ্যে যে কাহিনী গ্রন্থন, এই যে কাহিনীটাকে সুন্দর করে সাজিয়ে তোলা, চরিত্র বিন্যাস বা চরিত্র সৃষ্টি, রচনা রীতি, জীবন সম্বন্ধে প্রসন্ন ভাবগম্ভীর যে ভাব, আলোচনা, বাস্তবনিষ্ঠ দৃষ্টিভঙ্গি, সব কিছু বিচার করলে পরে তাকে কিন্তু তার লেখার মধ্যে কিন্তু অনন্য সাধারণ একটা বিষয় এসে যায়, যেটা পুরাতন যুগে জন্মগ্রহণ করে বর্তমানকালে এসে পড়েছেন তিনি তার লেখার জন্য, তার সেই রচনা শৈলীর জন্য। তার কাব্য সাধারণত অভয়মঙ্গল নামেই পরিচিত। তিনি যে কাব্য রচনা করেছেন সাধারণত অভয়মঙ্গল নামেই পরিচিত, এবং এই অভয়মঙ্গল কাব্যই এই যে চণ্ডীমঙ্গল একে বলা হয়। অর্থাৎ এখানে দেবী চণ্ডীর মাহাত্ম্য কীর্তন এখানে রয়েছে। মর্তে পুজো পাবার জন্য দেবী চণ্ডীর মর্তে আগমন এবং তার পুজো আদায় করে নেওয়া এবং তার জন্য তার বিভিন্ন কর্ম এবং সেই মাহাত্ম্য কীর্তন এখানে বর্ণিত হয়েছে। মুকুন্দরাম দুই খণ্ডে অর্থাৎ দুটো খণ্ডে চণ্ডীমঙ্গলের বিশাল পরিকল্পনা করেছিলেন। দুটো খণ্ড কি কি? একটা হচ্ছে কালকেতু আর একটা হচ্ছে ধনপতির আখ্যান। তাহলে মুকুন্দরাম দুটো খণ্ডে কালকেতু এবং ধনপতি আখ্যান, এই দুটি খণ্ডে চণ্ডীমঙ্গলের বিশাল একটা পরিকল্পনা করেছিলেন। লোকপ্রচলিত কাহিনী তার অবলম্বন, অর্থাৎ লোকের মুখে মুখে প্রচলিত যে সমস্ত কাহিনী, সেই কাহিনী তার অবলম্বন। তার পূর্ববর্তী কবি মানিক দত্তের কাহিনীও তাকে কিঞ্চিত সাহায্য করেছিল। অর্থাৎ এই চণ্ডীমঙ্গল কাব্যে তার পূর্ববর্তী যে কবি মানিক দত্ত, তার লেখা কিছু কিছু তাকে সাহায্য করেছিল, কিন্তু তিনি সেই সমস্ত কিছুকে ছাপিয়ে নিজেকে আলাদা করে প্রমাণ করতে পারলেন। তাহলে এই যে কালকেতু এবং ধনপতি, কালকেতু উপাখ্যান, ধনপতি আখ্যান, এই যে দুটো বিষয় কালকেতু এবং ধনপতি আখ্যান চণ্ডীমঙ্গল মুকুন্দরাম দুখণ্ডে ভাগ করেছিলেন, অর্থাৎ মুকুন্দ চক্রবর্তী। কালকেতু ফুল্লরা, ভারুদত্ত, আবার লহনা, এগুলো বিভিন্ন চরিত্র আছে। যদিও আমাদের এখানে যে আলোচ্য বিষয় তাতে অত বিস্তারিত যাওয়ার প্রয়োজন নেই। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর যেটা রয়েছে, আমরা সেই বিষয়ের ওপর, কবিতার মূল বিষয়ের ওপর প্রবেশ করব। তা আজকে আমি প্রথম পাঠের আলোচনায় মুকুন্দরাম চক্রবর্তী, তার লেখার বৈশিষ্ট্য অর্থাৎ কবি পরিচিতিটা করলাম, এবং তার সঙ্গে সঙ্গে এই যে মধ্যযুগীয় কবি, মধ্যযুগটা কি সে বিষয়টা আমাদের বোঝার সুবিধার জন্য আমি যে একটা সাধারণ এই যে ভাগ রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এবং তার সময় দিয়ে, অর্থাৎ 900 থেকে 1200 খ্রিস্টাব্দ প্রাচীন যুগ, তার পরবর্তী পর্যায়ে 1200 থেকে 1800, তার পরবর্তী পর্যায়ে 1800 থেকে বর্তমান সময় পর্যন্ত আধুনিক যুগ, এই যুগ বিভাগটার মধ্যযুগীয় কবি হচ্ছেন মুকুন্দ চক্রবর্তী বা মুকুন্দরাম চক্রবর্তী, যিনি কবি কঙ্কন উপাধি পেয়েছিলেন। তাহলে কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। আজকে প্রথম পাঠে আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার যে লেখক অর্থাৎ কবি মুকুন্দরাম চক্রবর্তী এবং
তার সেই সময়কার অর্থাৎ সেই সময়ের অর্থাৎ বাংলা সাহিত্যের কোন সময় তার আগমন সেই বিষয়টা নিয়ে আলোচনা করলাম প্রথম পাঠে। এবং এর পরবর্তী পর্যায়ে অর্থাৎ দ্বিতীয় পাঠে আমরা তার এই যুগ বিভাগ সম্বন্ধে যেটা বললাম তার পরবর্তী পর্যায়ে আমরা মূল কবিতায় প্রবেশ করব। আজকে এই পর্যন্তই থাকলো।